তাদের থাকার ব্যবস্থা নিচে করবে এবং পুরুষদেরও থাকার ব্যবস্থা রাখবে, এরকম বলা হয়েছে। তাছাড়া এখানে যে কম পয়সায় থাকা এবং খাওয়া, আমাকে যা রিপোর্ট দেওয়া হয়েছে সেখানেই অন দ্য স্পট আমাকে বলল যে টোটাল 30 রুপিস যাবে, 10 টাকা খাওয়া এবং 20 টাকা থাকার, 7 দিন পর্যন্ত থাকতে পারবে একটা স্ট্রেস। তো সেখানে কটার থেকে কটা চেক আউট টাইম আমি জিজ্ঞেস করলাম, বলে একটা ওনারা সিস্টেম করবেন এবং তার পরিচালনার জন্য যিনি থাকবেন তাদেরও অফিস ঘর রাখা হয়েছে এবং এখানে যা বলল আমাকে সিসিটিভিও থাকবে সুরক্ষার ক্ষেত্রে, সেদিকে নজর রাখা হয়েছে। তাছাড়া অগ্নি সংযোগ যদি কোনো কারণে হয় তার জন্য যেসব ব্যবস্থা, সেই ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। প্রায় এর মধ্যে বলা যায় প্রায় 5 করোড় 4,99,00,000 টাকা এই শেল্টার হাউস নির্মাণে সেটা ব্যয় হয়েছে। এবং আমার মনে হয় যে এটা কিন্তু আজকে আমরা যখনই দেখি হসপিটালে যখন প্রবেশ করি তখন দেখি ফ্লোরের মধ্যেও মানে হসপিটালের ভিতরেও তো আচ্ছা ঠিক আছে এটা অন্য জিনিস, কিন্তু ফ্লোরের যেটা প্রবেশের আগে ইনডোর যে আছে তার বাইরেও অনেক যারা সাথে আসে রুগীদের সাথে, তারা ওখানে কিন্তু শুয়ে থাকে। তো এটা হওয়াতে অনেক সুবিধা হয়ে গেছে। সাবসিডিও, আমার পূর্ববর্তী বক্তা উনি বলছেন যে সাবসিডিও দেওয়া হবে। তো যেটা বললাম যে এখানে একটা হিউম্যান টাচের বিষয় কিন্তু রয়ে গেছে। আমাদের সরকার এই হিউম্যান টাচ, যেটা অনেক দিন ধরে আমরা বলছিলাম, এবং সেই কাজটা আজকে হলো এবং সেটাকে মনিটরিং করাটা আমাদের খুব দরকার। আমি দেখেছি এখানে যে বিছানাগুলো দেওয়া হয়েছে বেশ শক্তপোক্ত, মানে এরকম না নড়বড়ে না, ভালোই। তো কোয়ালিটি দেওয়া হয়েছে এখানে। যে খাওয়া দাওয়ার ব্যবস্থা যেখানে, আর সবচেয়ে বড় হচ্ছে যে ওয়াশরুমগুলো সেগুলো প্রপার আছে কিনা আমিও দেখলাম সেগুলো, এবং এগুলো মেনটেন করাটা ভেরি ইম্পর্টেন্ট, যাতে আজকের তারিখে যেটা আছে সেটা যেন যে কোনো সময় আগামী দিনে আমরা যখন আসবো সেইভাবে পরিষ্কার রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা যেন থাকে। আজকে এখানে যারা গৃহহীন মানুষরা আছে, টিউএলএমের মাধ্যমে এরা অনেক এখানে এই ধরনের শেল্টার হাউস ওনারা করেছেন, এবং তার মধ্যে যারা হোমলেস যারা আছেন আরবান এরিয়ার মধ্যে, তো ডে অ্যানিউল্যাম এর আওতায় তাদেরকে এই শেল্টার হাউস দেওয়ার বিষয়টা ওনারা অনেকগুলো প্রায় 12টা শেল্টার হাউস এখানে করেছেন সমস্ত আরবান এরিয়াতে। 12টার মধ্যে তো অলরেডি মানে অনুমোদন দেওয়া হয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট এবং আমাদের সরকারের তরফ থেকে। 11টা এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 9টা বর্তমানে চালু। এর মধ্যে 2টি শেল্টার অলরেডি চালু করার প্রক্রিয়া চলছে এবং একটি অলরেডি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এবং টোটাল এই যে শেল্টার হাউসগুলো আছে, মানে এজিএমসি এবং জিবিপি হসপিটালের বাইরেও অন্যান্য জায়গায় যে আছে, তার মধ্যে টোটাল যে মানে ব্যয় হবে প্রায় 26,88,00,000 টাকা। এবং এতে একটা জিনিস আমি দেখলাম, বলা হয়েছে 5 বছরের জন্য প্রতি বছর 3 লক্ষ টাকা করে এই যাতে মেনটেনেন্স রাখা যায় তার ব্যবস্থা রাখা হয়েছে। আমার কাছে যে রিপোর্ট আছে তাতে বলা হয়েছে যে শেল্টার হাউসগুলো আছে তার মধ্যে প্রায় 450 জন থাকার ব্যবস্থা রাখা হয়েছে, এবং গড়ে যদি আমরা দেখি সেখানে দেখা যায় এই 12টার মধ্যে 11টা যেটা তৈরি হচ্ছে বা যেগুলো অলরেডি চালু আছে, প্রায় 300 জন মানুষ এই শেল্টার হাউসগুলোতে থাকতে পারে। দেখুন আমরা মানে এই যে বিষয়গুলো আমার মনে হয়, আমি এখানে যারা যারা আছেন এগুলো আপনারা নিজেই বুঝতে পারছেন, যেটা সত্যি একটা, আমি বলবো যে এখানে যারা আধিকারিকরা আছেন একটা ভিডিও করে আমাকে দেবেন, আমি দিল্লিতেও আমি পাঠাবো। এটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু বিষয়টা খুব সুন্দরভাবে যদি ভিডিওটা আপনার করেন মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে আমি পাঠাবো। এবং শুধু এটাও না, অন্যান্য শেল্টার হাউসেরও যদি ভিডিওগুলো আলাদাভাবে যদি আপনি দিতে পারেন তাহলে আমার জন্য খুব ভালো হবে। আমি যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেই, আমরা আগেও জিবি হাসপাতালে এসে আমি নিজেও এখানে চাকরি করেছি।
তো এখানে বেডের সংখ্যা খুব কম ছিল, কিন্তু এখন কিন্তু আমি তখন এসে মুখ্যমন্ত্রী হওয়ার পরে এবং স্বাস্থ্য দপ্তরেরও আমি দায়িত্বে আছি, বলেছিলাম যে আসন যাতে আর বাড়ানো হয় শয্যা সংখ্যা, এবং সেখানে দেখা গেল প্রায় ডাবল হয়েছে। এখন আগে 727টি ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এখন প্রায় 1413টার মতো হয়েছে। আপনারা সবাই জানেন যে সুপার স্পেশালিটি ব্লক এখন এখানে শুরু হয়ে গেছে, ক্রিটিক্যাল কেয়ার ব্লক, কমিউনিকেবল ডিজিজ যে সেন্টার সেগুলো সহ একটা নতুন ইনফ্রাস্ট্রাকচার এখন আমরা কিন্তু এখানে শুরু করতে পেরেছি। আগে কোথায় কোথায় রেফার হতো, রুগীরা বাইরে যেতে হতো। এবং আমি এখনও বলবো, বহু গরিব মানুষ, আমি জানি না, তাই বহু কষ্ট করে কিন্তু পয়সা রোজগার করে, বাড়ি ঘরেও কাজ করে অনেকে। যখন জিজ্ঞেস করি যে কোথার থেকে শরীর যদি ভালো না থাকে, দেখা যায় না ওই প্রাইভেটে গিয়ে দেখিয়ে আসে। আমি বলি, আরে তুমি প্রাইভেটে কেন যাচ্ছ? এখানে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অনেক সময় এই যে বিশ্বাসটা আরও বেশি করে যদি আমাদের যারা ডাক্তারবাবুতে শুরু করে, যারা প্যারামেডিক্স এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা আছেন, এই বিষয়টা কিন্তু আমাদের দেখার বিষয়। যদিও আমাদের এখন দেখা গেছে প্রায় 80% রেফার যেটা বাইরে হতো সেটা কিন্তু কমে গেছে। এটা শুধু আগরতলা বা ত্রিপুরার থেকে না, মানে যদি আমরা গড়ে দেখি, সাব ডিভিশনাল থেকে রেফারের সংখ্যা ডিস্ট্রিক্টে কমে গেছে, ডিস্ট্রিক্ট থেকে স্টেটেও কমে গেছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এখন স্বাস্থ্য ব্যবস্থার দিকে আপনারা যদি দেখুন, একের পর এক আমরা কিন্তু কাজ করে চলছি, এবং এই যে মডার্নাইজেশন বা পরিকাঠামো আমরা করার সুবাদে আজকে ভাবুন, কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সারা দেশের মধ্যে 823টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে প্রথমবার এখানে 131তম স্থান পেয়েছে। আমরা চাই যে এটা আরও ব্যবস্থা আরও যত বেশি আমরা করব, আরও তার যে জায়গায় দাঁড়িয়ে আছে তার থেকে আরও ভালো পজিশনে আসবে। কিডনি ট্রান্সপ্লান্ট বারবার এটা বলছি, এখানে হয়েছে 9টা হয়েছে। কিডনি ট্রান্সপ্লান্টের পুরো খরচ আমাদের ত্রিপুরা সরকার কিন্তু সেগুলো বহন করছে। আগামী দিনে আমরা লিভার ট্রান্সপ্লান্ট, হার্ট ট্রান্সপ্লান্ট, বিভিন্ন যে অঙ্গ যে প্রতিস্থাপন সেইগুলোর জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এখানে মাদার অ্যান্ড চাইল্ডের আপনারা দেখছেন অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ডোনার মিনিস্টার সাহেবও এখানে এসেছিলেন, এখানে দেখে গেছেন। তার আমিও প্রায়শ খবর নেই, যদিও এটার একটু সমস্যা ছিল, অনেক প্রবলেম ছিল। যারা কাজটা নিয়েছে তারা ভাবতে পারেনি এত এখানে পাইলিং বা ইত্যাদি যে ব্যবস্থা রয়েছে যেগুলো সরাতে গিয়েও সময় নিয়েছে। কিন্তু আমি বলবো সেক্রেটারি মহোদয় এখানে আছেন, যাতে তাড়াতাড়ি কাজটা আরও কমপ্লিট হয় সেই ব্যবস্থা যেন করেন ওনারা। এবং তাছাড়া যে বিলুনিয়াতেও কিন্তু আমরা একটা উইং মাদার অ্যান্ড চাইল্ডের সেখানেও আমরা খুলেছি। আমরা সবাই জানেন গত 14ই আগস্ট 15ই আগস্টের আগের দিন যেটা আমরা বলেছিলাম যে করবই, আমরা প্রায়ই দেখাচ্ছে যে চোখের জন্য বাইরে চলে যায় সবাই। তো এখানে ত্রিপুরাতে একটা টার্সিয়ারি আই হসপিটাল হোক, এবং সেটা জিবির সাথেই যাতে অ্যাটাচ করা যায়, এনএমসির সাথে আমরা সেটাকে দেখাবো আমরা, এবং যাওয়া প্রায় কাছাকাছি, কাজে অসুবিধা নেই। মেডিকেল কলেজে এরকম দেখা যায় একটা উইংস থেকে একটা ডিপার্টমেন্ট যেতে এক জায়গা থেকে অনেক দূরে দূরে থাকে। তো এইরকম একটা এখন পরিবেশ আমরা করছি, সেটার ভূমি পূজন কিছুদিন আগে 14ই আগস্ট হয়েছে। এবং পাশাপাশি এই যে চোখের এই যে 100 বেডের যে হসপিটাল সেখানে হবে, এবং সেখানে সব ধরনের চোখের যা সমস্যা আছে, আমি বারবার বলি যে আমাদের ডাক্তারবাবুরা, আমাদের যারা প্যারামেডিক্স আছে, আমাদের এখানে যারা স্বাস্থ্যকর্মীরা আছে, কোনো অংশে ভারতবর্ষের কোনো জায়গার থেকে কম নয়, খালি ওনাদেরকে উৎসাহ প্রদান করা। আপনারা সবাই জানেন যে কোভিডের সময়ে আমাদের আগে যখন মহামারী হতো, 100 বছরের ইতিহাস যা আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে বা নেটে আমরা দেখি, সেখানে দেখা যায় যখনই এই ধরনের মহামারী প্রতি 100 বছর পর পর নাকি হয় বলে, এর অর্থই না যে এর কম হবে না। কিন্তু আগে ভ্যাকসিনের জন্য আমরা বসে থাকতাম বিদেশ থেকে কবে আসবে, কিন্তু এই যে উৎসাহ প্রদানের কারণে, মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে
আজকে আমাদের এখানে ভ্যাকসিন প্রোডাকশন হয়েছে। শুধু আমাদের দেশেরই খালি মানুষকে বাঁচিয়েছে তা না, প্রায় 125টার মতো অন্য দেশকেও সেই ভ্যাকসিন দেওয়া হয়েছে। তো সেইরূপভাবে আমাদের এখানে যদি আমরা উৎসাহিত করি, আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন, আমাদের প্যারামেডিক যারা আছেন, স্বাস্থ্যকর্মীরা আছেন, তাহলে কেন সম্ভব হবে না? উৎসাহ প্রদান করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে IHMIS যেটা নতুন এখন সিস্টেম করা হয়েছে, আপনারা সবাই জানেন যে গত এই 14ই আগস্ট আই হসপিটালের যখন আমরা ভূমি পূজন করছিলাম, সেখানে আমরা ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন সিস্টেম তার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। সমস্ত জায়গায় এখন পেপারলেস যাতে করা যায়। পেশেন্টের এখন বাড়ির থেকে অনেকে বের হয়ে অনেক সময় হারিয়ে ফেলে। এখন যেহেতু প্রযুক্তির দিন, তো প্রযুক্তিকে ব্যবহার করে সমস্ত তার খালি যে আইডেন্টিটি যে নাম্বার, সেই নাম্বারটা যদি বলা হয়, আভা নাম্বারটা যদি বলা হয়, তাহলেই সে আস্তে আস্তে করে পুরো ডিটেলস ওইখানে হসপিটালে সে জানতে পারবে। এক তো হারিয়ে যাবে না, সময়ও কম লাগবে, এবং সমস্ত ডিপার্টমেন্ট বা বিভিন্ন যেসব ইনডোর বা বিলিং সিস্টেম যাই থাকুক, সব কিছু কিন্তু এই সিস্টেমের মধ্যে, ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মধ্যে যখন চলে আসবে, এবং আমরা সারা ত্রিপুরার মধ্যেই এই সিস্টেমটা আমরা চালু করতে যাচ্ছি। এবং কিছুদিন আগে আমরা দিল্লিতেও গিয়েছিলাম, আমার সাথে হেলথ সেক্রেটারি মহোদয়ও ছিলেন। সেখানে কিন্তু বারবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছে, আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি থেকে চাইছে যে এখন এই ধরনের IHMIS এই সিস্টেমে আসা উচিত। এবং অলরেডি আমরা একটা এখানে যে কাশারিপট্টি বা এই জ্যাকসন গেটের সামনে একটা হসপিটাল আমরা করেছি, আপনারা সবাই জানেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে যে সিভিল হসপিটাল হয়েছে, সেখানে এই সিস্টেম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং এটা যদি আমরা বলি যে সফটওয়্যার খালি একটা করলাম এইরকম না, এতে করে সমস্ত যে ডিপার্টমেন্ট এবং অন্যান্য যা OPD, IPD, ল্যাবরেটরি, ফার্মেসি, বিলিং এবং সমস্ত আমার হসপিটালে কি কি ওষুধ মজুদ আছে, বা আমার যে স্টোর রুমে বা স্টোর হাউসে কত কি আছে, সেইগুলো কিন্তু একসাথে এই সিস্টেমের মধ্যে চলে আসবে। একটা টিপ দিলেই সব বেরিয়ে আসবে। তো এই যে ব্যবস্থা, সময়ও অনেক সময় দেখি আমরা প্রায়শই, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, প্রায়ই বলেন রুগী গিয়ে দাঁড়িয়ে থাকে, সময়ে অনেক সমস্যা হয়। এতে করে সময়ও কিন্তু কম লাগবে এবং ট্রান্সপারেন্সিও কিন্তু অনেক বেশি বাড়বে, আমার যা মনে হয়। এবং সেই কারণেই আমাদের কেন্দ্রের থেকেও তার উপর জোর দেওয়া হচ্ছে। এখানে যে 50 শয্যা বিশিষ্ট যে ইন্টিগ্রেটেড যে হসপিটাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমি একটু আগে বললাম, সেটা শুরু হয়েছে। এবং এখানেও আমি যখন ওইটার ইনোগ্রেশন করেছি, তারপরেও একদিন রাত্রে আমি সেখানে বৃষ্টির দিনে আমি গেছি। তো যাওয়ার অর্থ হচ্ছে যে এখানে প্রপারলি ইনোগ্রেট করলাম, কিন্তু সেটা প্রপারলি আবার চলছে কি না, তার জন্য মাঝে মাঝে যাওয়াও প্রয়োজন। কিছু কিছু খামতি আছে, আমি এসে সেক্রেটারি মহোদয়কে বললাম না এখানে ডাক্তারবাবুদের। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেখানে ইভিনিং OPD কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে শুধু না, সমস্ত জায়গায় এখন আস্তে আস্তে করে আমরা ইভিনিং OPD, আমরা তো ভাবতেও পারি না যে ইভিনিং OPDও হতে পারে। সময়ের সাথে তাল মিলিয়ে আজকে সন্দেশ অনেকে আছে সারাদিন কাজ করে বিকেলের দিকে OPDতে যায়। তো প্রাইভেট যারা কাজ করে তাদের কাছে ভিড় হয়, এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। হসপিটালও যদি এই OPD পরিষেবা যদি আমরা দিতে পারি, এবং যেহেতু আমরা সেটা করছি, শুধু আগরতলায় না, সমস্ত ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনাল লেভেলেও এই ধরনের যে ব্যবস্থা আমরা যাতে করতে পারি, সেই চিন্তাভাবনা আমরা করছি। আমরা জানি যে ট্রমা কেয়ার সেন্টার, কার্ডিয়াক কেয়ার সেন্টার, এইগুলো যে কোনো হসপিটালের মানদণ্ড, যে একটা হসপিটাল কী স্ট্যাটাসে আছে তার নির্ভর করে এই ধরনের ব্যবস্থাপনা থাকা। তো কয়েকটা জায়গায় কার্ডিয়াক কেয়ার সেন্টার হয়েছে অলরেডি বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালে, এবং প্রায় দুটো বাদ দিলে সব জায়গার মধ্যে আমরা কিন্তু ট্রমা কেয়ার সেন্টারও অলরেডি স্টার্ট করেছি। তো ট্রমা কেয়ার সেন্টার আমরা শান্তিরবাজার যেটা সাউথে করেছি, আমরা গুমতি জেলাতে করেছি, তাছাড়া ধলাই জেলাতেও আমরা করেছি। তো নর্থ ডিস্ট্রিক্টও আমরা আগামী দিনে, আমি অনেক দিন ধরেই বলছি কথাটা, কিন্তু এটাও
শীঘ্রই চালু করা হবে আমাকে যা বলা হয়েছে। এখানে জেলা হাসপাতাল আগের সে একেবারেই জেলা হাসপাতালের অবস্থানই ছিল না, এমন অবস্থা, যে কয়েকটা আছে তারও অবস্থা ভালো না। তার জন্য খোয়াই এবং সিপাহীজলায় নতুন জেলা হাসপাতাল এবং জিরানিয়া, মোহনপুর এবং উদয়পুরে যে মহকুমা হাসপাতাল, সেখানেও নতুনভাবে নির্মাণ বিল্ডিং তৈরি হচ্ছে। পাশাপাশি ধলাই জেলায় আপনারা, এটা আমাদের কমিটমেন্ট ছিল যে এডিসি এলাকায় একটা মেডিকেল কলেজ খুলব। তো সমস্ত কাগজপত্র দেওয়া হয়ে গেছে, এর মধ্যে বোধহয় 2-1 দিনের মধ্যেই আমরা সেখানে যাব এবং ভূমি পূজনও হবে। তো সেখানে ইনভেস্টমেন্ট আসছে। প্রথমে ওনারা বলেছিলেন যে মাত্র 50টা আসন নিয়ে ওনারা মেডিকেল কলেজ খুলবেন। আজকে সেখানে ওনারা বলছেন না, ওনাদের কিন্তু ধীরে ধীরে ওনাদের যা দেখলাম, আমাদের ওনারা সার্ভে করেছেন যে এখানে ডিমান্ড রয়েছে। তো 100 আসনের এমবিবিএসের একটা মেডিকেল কলেজ সেখানে হচ্ছে। আগে সিটের সংখ্যা কত ছিল এমবিবিএসের? 12-13, এর আগে তো খুবই কম সেই জায়গায়, এবং বিডিএসের একটা ছিল। এখন কিন্তু অনেক সংখ্যা বেড়ে গেছে, প্রায় 550, কিন্তু এর মধ্যে 500 দিয়েছে, আরও 50 হবে, আরও এমবিবিএসের সংখ্যা বাড়বে। বিএসসি নার্সিং হয়েছে এখানে 100, আমাদের প্রায় 50 সিট নিয়ে সরকারি পর্যায়ে। তাছাড়া বিডিএস পড়ার জন্য 63 আসন সংখ্যা নিয়ে, প্রথমে 50 নিয়ে 63 হয়েছে, আগামী দিনে আরও বাড়বে। এতে আমরা ডোনার মিনিস্ট্রি থেকে আরও ফান্ড পেয়েছি, নতুন বিল্ডিং হচ্ছে এখানে। স্টুডেন্টদের থাকার জন্য যে তাদের হোস্টেল, সেইগুলো কাজ খুব তড়িৎ গতিতে হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে, খবর নেই আমি সব জায়গায়। তাছাড়া আমরা আগামী 26-27 অর্থ বছরে আমরা চাইছি এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজের কাজ শুরু হবে, মানে পড়াশোনা শুরু হবে, এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজেরও পড়াশোনা শুরু হয়ে যাবে। এখানে এএনএম, জিএনএম আমাদের সরকারি তরফ থেকে তো আমরা করছি, কিন্তু বেসরকারি স্তরেও এই এএনএম, জিএনএম কোর্স ইত্যাদি এখানে শুরু হয়েছে। কাজেই ওই দিক দিয়ে দেখতে গেলে আপনারা দেখুন কত কাজ ত্রিপুরাতে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে, আপনারা কত কাজ ত্রিপুরা সরকার স্বাস্থ্য বিভাগ করছে। প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার কথা যদি আমরা বলি, অলরেডি আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট আমরা পূর্ণ করেছি। প্রায় এখানে ক্যাশলেস যে ব্যবস্থা, যে স্বাস্থ্য ব্যবস্থা হেলথের, 307 কোটি টাকার মতো দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, সেটাও আমরা শুরু করেছি। এর মধ্যে 70 বছর ঊর্ধ্বে যারা আছেন, তাদের যে ইনকামই থাকুক, তাদেরও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পরে আবার সেগুলোও কিন্তু যাওয়াতে আমাদের পক্ষে সুবিধা হয়েছে, অর্থের যে ভারটা আমাদের উপর পড়ছে না। তো সেখানে আমরাও মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা যেটা শুরু করেছি, তাতেও প্রায় 50 কোটি টাকার যে তারা যে প্লেস করেছে, সেটাকে আমরা সেই জায়গায় আমরা তাদের দিয়েছি। তো এইভাবে শুধু তাই নয়, আমরা সবাই জানি যে বিভিন্ন রুগী যারা আছেন, প্রায় 65% নন কমিউনিকেবল ডিজিজে ভুগেন। হাইপার টেনশন, ক্যান্সার, বিভিন্ন ডায়াবেটিস ইত্যাদি রোগে কিন্তু ভুগেন। এতদিন ধরে স্ক্রিনিং করে না, কারণ এর সাইন অ্যান্ড সিমটম, উপসর্গগুলো না থাকাতে অনেক সময় আমরা নিজেরাও কিন্তু আমরা দেখাই না। তো সেই জায়গায় আমরা মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান শুরু করেছি। তো তাতে করে যা দেখলাম, এই অভিযান শুরু হয়েছে, দ্বিতীয় স্তরে এখন শুরু হয়েছে। সেখানে এই যে অভিযান হয়েছে, 3,60,000-এরও বেশি হাইপার টেনসিভ যা লোক আছে এবং ডায়াবেটিস স্ক্রিনিং সম্পন্ন হয়েছে। এই ধরনের প্রচুর, আমরা যারা মুখের ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, সেগুলো তার স্ক্রিনিং হচ্ছে। তো আগে স্ক্রিনিং করলে তার ট্রিটমেন্টও সুবিধা হয়। আপনারা সবাই জানেন যে আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট, তাহলে পেশেন্ট কিন্তু সেই নন কমিউনিকেবল ডিজিজ থেকে বাঁচতে পারে। আমরা মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযান এটা শুরু করেছি, আপনারা জানেন। এতে করে আমাদের এখন প্রায় 8th ফেজ চলছে এখানে, এবং প্রতি ফেজেই আমরা কিন্তু একটা নতুন করে নতুন অ্যাড করছি এখানে, এবং তাদের যাতে আগামী দিনের তারা ভবিষ্যৎ, এবং 1 থেকে 19 বছর বয়সী যারা আছেন তাদেরকে এই সমস্ত ডিওয়ার্মিং থেকে আরম্ভ করে ভিটামিন, ফলিক অ্যাসিড ইত্যাদি যা যা দেওয়া, এবং ভ্যাকসিনেশন দেওয়া, সব এর মধ্যে কিন্তু দেওয়া আছে। বিভিন্ন পুষ্টির আহার সেগুলো এই দেওয়া হচ্ছে।
2026-27 অর্থবর্ষের এপ্রিল মে পর্যন্ত এখন পর্যন্ত টিকাকরণ দেওয়া কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য। 90% আমাদের ত্রিপুরার যারা পপুলেশন আছে তাদেরকে কমপ্লিট করা হয়েছে। আমরা সবাই জানি যে ন্যাশনাল টিউবারকুলোসিস যে এলিমিনেশন প্রোগ্রাম ত্রিপুরা কিন্তু একটা বিশেষ জায়গায় এখন আছে, এবং সেটাও কিন্তু খুব ভালোভাবে আগের থেকে তার যে শনাক্তকরণ হচ্ছে, তো চিকিৎসাও হচ্ছে, এবং দেখা গেছে 25,000-এরও বেশি যাদেরকে সন্দেহ করা হচ্ছে যে এরকম টিউবারকুলোসিস হয়েছে, সেখানে প্রায় 504 জন পজিটিভ কেস কিন্তু সেখানে শনাক্তকরণ করা হয়েছে। যারা রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম অর্থাৎ RBSK, সেখানেও যে অনেক সময় বাচ্চাদের জন্মগত অনেক সময় ডিফেক্ট থাকে, আপনারা জানেন, ক্লাব ফুড হোক, হেয়ার লিপ বা ক্ল্যাপ প্যালেট ইত্যাদি যখন থাকে, তাদের হার্টের প্রবলেম থাকুক, সেই সব জায়গায় এই যে RBSK-র মাধ্যমে তাদের ট্রিটমেন্টের সুযোগ কিন্তু আমরা দিচ্ছি। এখানে যে কথাটা মানবিকতার কথা আমি একটু আগে বলেছি আপনারা ভাবুন, এর আগেও আমি এখানে এসেছিলাম, এবং প্রায় 1 বছরের উপরে হবে যে 10 টাকার বিনিময়ে, এবং একই ধারায় এখানেও নাইট শেল্টারে দেখলাম যে 10 টাকার বিনিময়ে খাবারের ব্যবস্থা রয়েছে। সেখানেও দুপুরবেলা যে সাবসিডি দিয়েছি আমরা, সেইটা মানে যারা পেশেন্টের সাথে আসেন তাদেরকে এই ব্যবস্থা এখানে করা হয়েছে। এখানে আমি TULM-কে আমি ধন্যবাদ দেব, ওনারা বিশেষ করে অনেক কাজ কিন্তু ওনারা করছেন, ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন, এবং বিশেষ করে যারা শহরের যারা দরিদ্র মানুষ আছেন, মহিলারা আছেন, যারা পথ বিক্রেতা এবং অসংগঠিত শ্রমিক, এবং যারা দুর্বল শ্রেণীর লোক আছেন, তাদের আর্থসামাজিক উন্নয়নে এই TULM খুব ভালো কাজ করছেন। এবং আমার মনে হয় আমরা যে প্রতিশ্রুতি আমরা দিই তার সাথে বাস্তবায়নের একটা মিল আমি দেখতে পাচ্ছি। এখানে TULM-এর অধীনে 194 জন কমিউনিটি রিসোর্স পার্সন এবং ব্যাংক সখীকে নিয়ে একটি শক্তিশালী কমিউনিটি ভিত্তিক নেটওয়ার্ক এখানে তৈরি হয়েছে। এখন পর্যন্ত যে SHG গ্রুপ এর মধ্যে ইনভলভ রয়েছে, এর ফলে যারা মহিলারা আছেন তাদের একটা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলি, সেখানে কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট আমরা সারা ত্রিপুরাতেই আমরা দেখতে পাচ্ছি। তো SHG-গুলোকে প্রায় ইনভলভিং ফান্ড দেওয়া হচ্ছে, রিভলভিং ফান্ড দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে ALF গ্রুপকে, SHG গ্রুপকে, এইভাবে প্রায় 31,82 লক্ষ টাকা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, SHG লোন অ্যাকাউন্টে 6,059 জনকে 133,08 লক্ষ টাকা ঋণের সহায়তা এখন পর্যন্ত দেওয়া হয়েছে। এখানে বর্তমানে আমাদের যে আরবান লোকাল বডি এলাকা SHG মহিলাদের, তাদের পরিচালনায় তাদেরকে যাতে আরও এই কাজে লাগানো যায়, সেখানে 33টি সম্পূর্ণ ক্যান্টিন চালু রয়েছে। এদের যে এই ক্যান্টিনের মাধ্যমে মিড ডে মিল, এই মহিলারা কিন্তু সেখানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে রয়েছে। এবং আমরা জানি যে সুস্থায়ী জীবিকা এবং মর্যাদাপূর্ণ যে কর্মসংস্থান, খালি চাকরি দিলেই খালি হবে না, এই ধরনের কর্মসংস্থানের সুযোগ থাকলে তো ঘরের কাজও করতে পারবে, আবার পাশাপাশি এই কাজটাও করতে পারবেন। এতে করে তাদের আর্থসামাজিক যে উন্নয়ন সেটা কিন্তু হচ্ছে। আজকে SHG-গুলো যে তৈরি, ওনাদের যে প্রোডাক্ট যে হচ্ছে, তার জন্য আমরা দেখেছি যে অ্যামাজন, ফ্লিপকার্ট এর মতো কমার্স প্ল্যাটফর্মে কিন্তু যুক্ত হয়েছে। প্রায় 1,370টি এই ধরনের যে SHG আমাদের প্রোডাক্ট আছে সেইগুলো কিন্তু অলরেডি অ্যানলিস্টেড হয়েছে। এতে করে যে আমাদের খালি স্থানীয় বাজার না, এবং এখন এত সুন্দরভাবে ওনাদেরকে ট্রেনিংও দেওয়া হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে। এবং প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ স্কিম, এর আওতায়ও TULM কিন্তু অনেক কাজ করছেন ওনারা। সিড ক্যাপিটাল অ্যাসিস্ট্যান্সেও এখানে প্রায় 3,41 লক্ষ টাকা 863 জন মহিলাকে দিচ্ছেন। এবং 2025-26 অর্থ বছরে এই যে সিড ক্যাপিটাল অ্যাসিস্ট্যান্স তারা পেয়েছেন। তো আমরা চাই যে মহিলারাও এই আমাদের উন্নয়নে তারা এখন কিন্তু আমি যেখানেই যাই বেশিরভাগই আমাদের মেয়েরা, আমাদের যারা মায়েরা আছেন, তারাই কিন্তু তাদের দেখা যায় যে এখন আমাদের উন্নয়নের সাথে ওনারাও কিন্তু অনেক বেশি আগ্রহ প্রকাশ করছেন। আজকে
আগরতলা পুর নিগমকে পাইলট সিটি হিসাব নিয়ে ত্রিপুরা একটি কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। দীনদয়াল জন আজীবিকা যোজনা শহরি সেই ব্যবস্থাকে সামনে রেখে। তো আমি এই যে ব্যবস্থা ওনারা করছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। PM স্বনিধির থেকে আরম্ভ করে সেখানে বিভিন্ন যারা স্টেট ভেন্ডার্স তাদেরকেও ওনারা হেল্প করছেন, প্রচুর ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ওদের যুক্ত করছেন। তো বিভিন্ন যেসব বেনিফিশিয়ারিরা আছেন তাদের আমি মনে করি যে এই প্রকল্পগুলো যে আমাদের TULM তরফ থেকে যে ব্যবস্থা করছেন। তবে আমি শেষ পর্যন্ত এই কথাটাই বলবো যে ভারত মাতা ক্যান্টিন কাম নাইট সেন্টার এটা কিন্তু আমাদের একটা ড্রিম প্রজেক্ট ছিল, এবং সেটা যেহেতু আজকে এখানে শুরু হয়েছে, এখানের এই এলাকার যারা আছেন, যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, তাদের কাছে আমার একটা আবেদন থাকবে, আপনারা মাঝে মাঝে আসবেন। শুধু সরকারি কর্মচারীরাই শুধু না, ওনারও দেখা উচিত যে এটা প্রপারলি চলছে কিনা। কোনো জায়গায় কোনো যদি খামতি দেখা যায়, মাঝে মাঝে দেখুন, কাজ করতে গেলে অনেক সময় বলবে যে এটা হচ্ছে না সেটা হচ্ছে না, কিন্তু সেগুলো সাথে সাথে যাতে অ্যাড্রেস করা হয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুরক্ষার একটা বিরাট প্রশ্ন, তো সেই সুরক্ষার দিকে আমাদের নজর রাখতে হবে। আমি অলরেডি কিছুদিন আগে আমাদের বৈঠক হয়েছিল, একটা ঘটনা এখানে ঘটেছিল, তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি মিটিং করেছিলাম, বললাম সমস্ত AGMCর সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় ক্যামেরা যেন ফিট করা হয়, এবং আমাদের যে কমান্ড সেন্টার আছে সেইভাবে এখানেও একটা কমান্ড সেন্টার থাকবে। প্রতিনিয়ত তার কাজই হচ্ছে যে 24/7 কোন কোন জায়গার মধ্যে কি হচ্ছে না হচ্ছে সব সময় যেন এই, কারণ পুলিশ দিয়ে বা গার্ড দিয়ে কত রাখা যাবে, তো এইগুলো দিয়ে অনেকটা সুবিধা হবে। ওয়ান টাইম আমাদের ইনভেস্টমেন্ট থাকবে, কিন্তু সারাক্ষণ ধরে এই প্রযুক্তিকে ব্যবহার করে তার সিকিউরিটি যেন থাকে, এই কথা বলেছে। আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয়